গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম বেনি, নেপাল। আমাদের চলছে কলকাতা থেকে মুক্তিনাথ যে বাইক রাইড তার এপিসোডটা। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে নেপালের বেনি শহরে। বেনি বলতে এটা পোখরা পেরিয়ে বেনি, যেটার ওপর দিয়ে মুক্তিনাথ যেতে হয়। আমরা গতকাল মুক্তিনাথ দর্শন করে একদম সেই কাকবেনি থেকে তাতোপানি পেরিয়ে বেনি পর্যন্ত নেমে এসেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যতটা নিচে নেমে আসবো ততটা আমাদের সুবিধা। তার কারণ এরপরে আমাদের গন্তব্য হচ্ছে কাঠমান্ডু। তো আজকে আমরা প্ল্যান করে রেখেছি হচ্ছে এখান থেকে কাঠমান্ডু যদি চলে যাওয়া যায় চলে যাব পোখরা পেরিয়ে। এখান থেকে কাঠমান্ডুর দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। রোড কন্ডিশান যদি ঠিকঠাক থাকে আর আমাদের যদি শরীর এবং বাইক ঠিকঠাক থাকে আমরা ট্রাই করবো আজকের কাঠমান্ডু ঢুকে পড়ার। তো মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছি আমরা। এই যে পেছনে বাইক পুরো রেডি হয়ে গেছে বেঁধে। তো বেনি থেকে আমরা রওনা দেব। আর আজকের ওয়েদার দারুণ আছে, পুরো ক্লিন ওয়েদার। আর এই হচ্ছে বেনি শহরটা, আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত বেনি শহর। বড় বাজার আছে, হোটেল আছে। সুতরাং কোনো সময় যদি এই মুক্তিনাথ যেতে কোনো প্রবলেমে পড়া যায় তো আপনারা বেনিতে রাত্রে নাইট স্টে করে ফেলতে পারেন। আর বেনির সবথেকে বড় সুবিধা হচ্ছে বেনিতে একটা পেট্রোল পাম্প আছে। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই মুহূর্তে আমি যে এই সময় এসেছি এপ্রিল মাস 2023, এই সময়ে বেনিতেই কিন্তু আপনি লাস্ট পেট্রোল পাম্প পাবেন মুক্তিনাথ যাওয়ার পথে। বেনির পর কিন্তু আর কোথাও পেট্রোল পাম্প এই মুহূর্তে নেই, মানে অপারেশনাল নেই। আমি 2-1টা পেট্রোল পাম্প দেখেছি কিন্তু সেগুলো বন্ধ। সুতরাং আপনাদের পেট্রোলের দরকার হলে আপনারা কিন্তু অবশ্যই বেনিতে মানে ট্যাঙ্ক ফুয়েল আপ করে নেবেন। তার কারণ এরপরে আপনাকে পেট্রোল পেতে হলে ওই কাটা বোতলে যেগুলো বিক্রি হয় সেগুলো কিনতে হবে, যেটা হচ্ছে 200 টাকা লিটার, নেপালি টাকায় 200 টাকা লিটার। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আমরা শুরু করে দিই এবার রাইড। বাকিটা পথে দেখা হচ্ছে। ধুলো আছে পথে, প্রচুর ধুলোময় পথে, পরিষ্কার পথ, পাহাড় নদী সমস্ত নিয়ে থাকবে আমাদের রাইড। দেখা যাক আজকের রাইডটা কেমন হয় আর কত দূর পর্যন্ত হয়, সমস্তটা থাকবে আপনাদের সঙ্গে। শঙ্কর ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে আজকে আমাদের আবার নতুন পথের যাত্রা শুরু হয়ে গেল। তবে নতুন পথ বলতে আমরা কিছুটা পুরনো পথ পাবো আর কিছুটা নতুন পথ। তার কারণ হচ্ছে আমরা আজকে টার্গেট রেখেছি আমরা যাব হচ্ছে কাঠমান্ডু। কিন্তু এই কাঠমান্ডু যেতে গেলে আমরা যেহেতু মুক্তিনাথ গেছিলাম, মুক্তিনাথ থেকে কাঠমান্ডু যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে পোখরা হয়েই আপনাকে যেতে হবে। তো আমরা যেহেতু পোখরা থেকে বেনি, কাকবেনি, তাতোপানি এসব হয়ে মুক্তিনাথ গেছিলাম, তাই সেম রুটে পোখরা অবধি ফিরছি। পোখরার পর থেকে মুংলিং পর্যন্ত যে 80 কিলোমিটার, সেই পোখরার পর থেকে মুংলিং পর্যন্ত রাস্তা আমাদের ফিরতে হবে। এবং মুংলিং থেকে রাস্তাটা কিন্তু কাঠমান্ডুর দিকে আলাদা হয়ে যায়। অর্থাৎ মুংলিং হচ্ছে দুটো রাস্তা, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। মুংলিং থেকে একটা রাস্তা চলে যায় পোখরার দিকে, যেখান থেকে চলে যাওয়া যায় মুক্তিনাথ বা মুস্টাং ভ্যালি। আর আরেক দিকে রাস্তা মুংলিং থেকে ঘুরে যায়, যেটা যাচ্ছে কাঠমান্ডুর দিকে। এখন বাঁ দিকে ধস নেমেছে কীরকম। আর আমার ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সেই ফেলে আসা কালীগণ্ডকী নদী। বিভৎস ধস নেমেছিল এখানে। খুব বেশি দিন আগে এই ধসটা নয়, তার কারণ এখানে যে পরিষ্কার করা হয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে যে রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে এটাকে। এই ধসের ব্যাপারটা নেপালে এতই ফ্রিকোয়েন্ট, বিশেষ করে এই মুস্টাং ভ্যালির এরিয়াটায় ধসের ব্যাপারটা এতটাই ফ্রিকোয়েন্ট যে প্রায় এরকম ধস নেবে রাস্তা বন্ধ হয়ে যায়। ইভেন এরকমও হয় যে আপনি বেড়াতে এসছেন, এমন ধস নেমেছে মোটামুটি 4-5 দিন অবধি আপনাকে এক জায়গায় স্টাক হয়ে থাকতে হবে। এরকম উদাহরণ এই রিসেন্ট কিছুদিন আগেই ঘটেছে এবং প্রতি বছরই এই ঘটনাটা ঘটে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অবধি এরকম বসে থাকতে হয়। যে ধসের পরিমাণ এতই ভয়ঙ্কর এবং এতটাই প্রবল যে 1-2 দিনে রাস্তা পরিষ্কার করা সম্ভব হয় না। हाँ चूना मतलब किसका चूना, पूरा देश का या कोई जिला का? ओ अच्छा, वो तो पता नहीं था हम लोगों का। तो आज पोखरा के आगे नहीं जा सकते? जाओ ना, इधर बालून काली का माधु पंचकोट है, घूम के जाओ। इधर भी बड़ा मंदिर है। तो पोखरा जाके स्टे करना पड़ेगा। हाँ ये चैनल है मेरा, ये चैनल है मेरा। मेरा साथी है एक आ रहा है। यहाँ से पोखरा कितना दूर पड़ेगा सर जी? कब आलोगे आपने यूट्यूब करने? हाँ
57 कॉली आएगा यूट्यूबर आएगा। आएगा ठीक है ठीक है। चेहरे पे बंदर का একটা ছোট সমস্যায় পড়ে গেলাম, আমাদের প্ল্যানটা কাজ করলো না। সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম আজকে সরাসরি বেনি থেকে চলে যাব হচ্ছে কাঠমান্ডু, কিন্তু এই বাগলুংয়ের যে মোড়টা এলাম, যে মোড়টা থেকে এই যে আগে দেখাই, এই যে সামনে মোড়টা দেখছেন, এই মোড়টা থেকে দুটো রাস্তা, একটা ডান দিকে চলে যায়, একটা বাঁ দিকে চলে যায়। বাঁ দিকেরটা চলে গেলে আপনি চলে যাবেন বাগলুং, আর আপনি যদি ডান দিকেরটা চলে যান তাহলে সেটা চলে যায় হচ্ছে বেনি হয়ে মুক্তিনাথের দিকে। তো এইখানে এসে ট্রাফিক পুলিশের কাছে জানতে পারলাম আজকে নেপালে দুখানা স্টেটে ইলেকশান চলছে, যে কারণে ওই পোখরার পর থেকে মোটামুটি বিকেল 5টা অবধি পুরো রাস্তা বন্ধ থাকবে। ইভেন লোকাল লোকও চলাচল করতে পারবে না, মানে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে না, পুরো বন্ধ থাকবে। কারণ আমরা তো বাইরের টুরিস্ট, আমরাও যেতে পারবো না। সুতরাং মনে হচ্ছে আজকে পোখরা গিয়ে আমাদের থেমে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। লাক আমাদের খারাপ, ভেবেছিলাম যে কাঠমান্ডু অবধি পৌঁছে যাব, কিন্তু কি করা যাবে, যেখানে যেরকম নিয়ম সেই নিয়ম অনুসারে চলতেই হবে, এর বাইরে কোনো উপায় নেই। এই যেখান থেকে বেনি আর বাগলুং দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়, বাঁদিকে বাগলুং আর ডান দিকে বেনি, সেখান থেকে পোখরার দূরত্ব মোটামুটি 65 থেকে 67 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু পুরোপুরি এরকম চকচকে মসৃণ আর একদম হাইওয়ে। সো আপাতত পোখরা অবধি এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাই, ধীরে সুস্থে যাই, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। বেশি সময় হয়নি, সবে সকাল 9:45 মতো হয়তো বাজে, 9:30 পৌনে 10টা। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো পোখরা, যদি না পৌঁছাতে পারি আজকে কাঠমান্ডু বা না ছাড়ে আমাদের। তো পোখরাতে গিয়ে ফুল রেস্ট, ঘোরাঘুরি হবে, তার সাথে আমার বাইকটাও একটু সার্ভিস করাতে হবে। পুরো ঝরঝরে হয়ে গেছে একেবারে, চেনে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ যে পরিমাণে অফরোড হয়েছে এই 3-4 দিন ধরে, যে বাইক আর নিতে পারছে না। সার্ভিস না করলে বাইকটা স্বাভাবিক স্মুথনেস ফিরে পাবে না। একটা কথা স্বীকার করি, এই যে রোডটা এত সুন্দর রোড, এত সুন্দর, দুপাশে পাহাড়, গাছপালা, পরিবেশ, কখনো ডান দিক থেকে বা কখনো বাঁ দিক থেকে কালীগণ্ডকে নিচে বয়ে যাচ্ছে। বিদেশে বাইক চালাচ্ছি, মানে এই মুহূর্তে বিদেশে বাইক চালাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখন এই বাইক চালানোটার মধ্যে কেমন কোনো উত্তেজনা নেই। নর্মাল যেমন আমরা এলাকায় বাইক চালাই সেরকম বাইক চালিয়ে যাচ্ছি, দেখছি প্রকৃতি, দেখছি পরিবেশ, দেখছি ভালো লাগছে, চোখটা শান্তি পাচ্ছে, মনটাও শান্তি পাচ্ছে। কিন্তু এই যে মুস্টাং ভ্যালি থেকে ঘুরে এলাম, এই যে 3-4 দিন ধরে মুস্টাং ভ্যালির, 3-4 দিন না 3 দিন ধরে মুস্টাং ভ্যালির আনাচে কানাচে ঘুরে বেড়ালাম, পুরো ওয়াইল্ড যে বিউটি সেটাকে পরখ করলাম। তারপর এই সৌন্দর্যটা যেন আর ধারে কাছে আসছে না, চোখে লাগছে না কিছু। ব্যাপারটা কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কিন্তু মানে একটা অদ্ভুত, মানে স্বর্গীয় জায়গা থেকে ফিরে আসার পর এই জায়গাটা একটা মানে নর্মাল লাগছে। হ্যাঁ সুন্দর, কিন্তু মানে অতীব সুন্দর আর সেই পর্যায়ে লাগছে না। কিন্তু এই জায়গাটাই যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে মুস্তাং ভ্যালি যাওয়ার পথে যখন এই জায়গাটার উপর দিয়ে যাচ্ছিলাম, তখন এই জায়গাটা দেখে পাগল হয়ে কত রকম কথা বলছিলাম, কত সুন্দর, কি বিউটি, কি ন্যাচারাল শোভা, এই সমস্ত কত কি বলছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, পরিস্থিতি বা সময়
অনেক কিছু ভালো লাগা মন্দ লাগাকে পাল্টে দেয়। এটা মানে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব ভালো এটাকে ফিল করতে পারছি। মানে একটা সময় যে জিনিসটা চোখে একদম সোনার মতো সুন্দর ছিল, সেই জিনিসটা এখন যেন কিছুটা ফিকে হয়ে গেছে সেই সোনার রং। তার কারণ হীরের একটা খনি থেকে ঘুরে এলাম না, তাই এখন সোনাটা একটু ফিকে লাগবেই। মানুষের বাস্তবিক জীবনেও তাই, সব সময় বা পরিস্থিতির বিচারে সব কিছু আস্তে আস্তে সব কিছু পাল্টে যায়। এরমভাবেই জীবন চলে, জীবন এগিয়ে চলে, আমরাও এগিয়ে চলি, বেঁচে থাকি, কাজকর্ম করি, পড়াশোনা করি। একটা সময় বয়স হয়ে যায়, তারপরে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে ঘরে শুয়ে পড়ি, আর তারপর যেখানে যাওয়ার সেখানে চলে যাই, সবাই যায়। কিন্তু যতটুকুনি জীবন আছে আমাদের, ততটুকু এইরকম উপভোগ করতে হবে। পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, শুধু খাওয়া দাওয়া, পড়াশোনা, ঘুম আর হচ্ছে ব্যাংক ব্যালেন্স করা, এটাই সব নয়। কি হবে, একদিন তো মরেই যাব। তাই যা আছে, যতটুকুনি সামর্থ্য আছে, সেইটুকুনি সামর্থ্য দিয়ে এই সুন্দর পৃথিবীর যতটুকুনি নিজের চোখে দেখা যায় সেইটুকুনি দেখে নিই। লাক্সারি তো জীবনে থাকবেই, তার সাথে এই কষ্ট করে অ্যাডভেঞ্চারগুলোও একটা সময় গিয়ে মনে হবে যেন বিশাল লাক্সারিয়াস ছিল। 5 তলা অট্টালিকায় থাকা আর এক আকাশ, তারা ভরা আকাশের নিচে কোনো একটা কাঠের হোটেলে থাকা, ওয়াইল্ড একটা ল্যান্ডে বা তাঁবুতে থাকার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য আছে। তো যে যেটাকে চুজ করে তার কাছে সেই জিনিসটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা আবার সেই পুরনো চেনা পরিচিত জায়গায়, সেই লেক সাইড স্ট্রিট নাম্বার 7 AMPM অর্গানিক ক্যাফে, সেই পরিচিত রাস্তা। আজকে আমাদের আর কাঠমান্ডু যাওয়া হলো না, তবে একটা বিশেষ সুবিধা হলো, সেটা আমি বলছি একটু পরে। যেটা উচিত সেটা শঙ্কর ভগবানের কৃপায় হয়ে গেল। যেটা সেই লেক সাইডে এসে, সেই আমাদের পুরনো হোটেল রামাবুদ্ধ হোটেলে এসে আমাদের আজকের জার্নি শেষ হয়ে গেল। যে জার্নিটা আজকে করার কথা ছিল বেনি থেকে শুরু করে কাঠমান্ডু অবধি 280 কিলোমিটার, সেই জার্নিটা আমরা শেষ করতে বাধ্য হলাম পোখরা এসে। পারলাম না যেতে, তার কারণ পথে বারবার বললাম এবং আলোচনা করলাম, যেটা হচ্ছে আজকে যেহেতু ইলেকশন চলছে সেই জন্য রুট পুরো বন্ধ, যেতে পারবো না। তো একটা কারণে এটা মনে হয় ভগবান চেয়েছেন, শঙ্কর ভগবান চেয়েছেন, যে কারণে জিনিসটা আমাদের সাথে ঘটলো, সেটা হচ্ছে মুক্তিনাথের মতো জায়গায় বা মুস্টান ভ্যালির মতো রাস্তায় 3 দিন ধরে টানা বাইকিং করছি ওই রুটে, ওরকম হাই অল্টিটিউড ওই ঠান্ডায়। তারপরে একটা রেস্ট মারাত্মক দরকার ছিল বাইকিংয়ের জন্য। মানে আমি যতটুকুনি অফরোডিং করেছি, যতটুকুনি হাই অল্টিটিউড অফরোডিং করেছি বা পাহাড়ে গেছি, তাতে করে আমার মনে হয়েছে প্রতিবারে আমি যেটা করি, যখন অল্টিটিউড থেকে নেমে চলে আসি, মানে হাই অল্টিটিউড থেকে নেমে চলে আসি বাইক নিয়ে, যখন একা থাকি বিশেষ করে, তখন শরীর এত ধকল হয়ে থাকে, এত থকে থাকে, যে একটা রেস্ট যদি মাঝখানে না থাকে, পরবর্তী আবার লং ড্রাইভ করতে খুব সমস্যা হয়। তো চলুন আজকের ভিডিও শেষ করে দিচ্ছি এখানে। কালকে নতুন ভিডিও হবে, বুঝতেই পারছেন কাঠমান্ডু যাওয়ার ভিডিও হবে। থাকবেন আমার সাথে, এই সিরিজটা কেমন হচ্ছে জানাবেন,
কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন কিছু করার, নতুন ভিডিও করার আরও অনুপ্রেরণা জানায়। তো চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।